নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? বৃষ্টির জলের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ভিটামিন বি পাওয়া যায়। বৃষ্টির জলে ভিটামিন বি12 থাকে, যা মানবদেহের জন্য প্রয়োজনীয় একটি ভিটামিন। এটি রক্ত স্বল্পতা এবং মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে। বৃষ্টির পানি যখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পড়ে তখন কিছু অণুজীব বৃষ্টির পানির সাথে মিশে যায়। এই অণুজীবগুলো ভিটামিন বি12 তৈরি করতে পারে। এইবার দেখো বিভিন্ন ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম। প্রথমে কি রয়েছে, ভিটামিন এ, তার রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন বি1 থিয়ামিন। ভিটামিন বি2 রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন বি5 প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 পাইরিডক্সিন। ভিটামিন বি7 और ভিটামিন এইচ এর রাসায়নিক নাম কি? বায়োটিন। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ডি ক্যালসিফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। ভিটামিন এম এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মাউন্ট অ্যাকনকাগুয়া। তারপর দেখো, উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট ম্যাককিনলে। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস। এশিয়ার মাউন্ট এভারেস্ট। আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো। ওশিয়ানিয়ার পুনকাক জায়া। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ভিনসন ম্যাসিভ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি কোনটি? পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার বা লাইব্রেরি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লাইব্রেরি অফ কংগ্রেস। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি হল লাইব্রেরি অফ কংগ্রেস, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি শুধুমাত্র বইয়ের দিক থেকেই বৃহত্তম নয়, বরং পাণ্ডুলিপি, মানচিত্র, চলচ্চিত্র এবং অন্যান্য সামগ্রীর দিক থেকেও বৃহত্তম। এটি 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টিটিকাকা হ্রদ। এটি দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3810 মিটার উচ্চতায় অবস্থিত। টিটিকাকা হ্রদটি পেরু এবং বলিভিয়ার সীমান্তে অবস্থিত এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্বাদুজলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন কে? বাংলা গদ্যে প্রথম জ্যোতিচিহ্ন অর্থাৎ কমা, দাড়ি এইসব কে ব্যবহার করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন। প্রদীপিসির বর্মীবাক্স কার লেখা? লীলা মজুমদারের। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য? 1966 সালে তার গণদেবতা বইটির জন্য। শরৎচন্দ্রের পিতামাতার নাম কি? মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রের জন্মস্থান কোথায়? হুগলি জেলার দেবানন্দপুরে। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বড়দিদি, যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযোগ নিষিদ্ধ হয়? পথের দাবি। শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ কি? ষোড়শী। শরৎচন্দ্র অনিলা দেবী ছদ্মনামে কোন উপন্যাস লেখেন? নারীর মূল্য। শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি? বিপ্রদাস। চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজের লেখা। জাতকের কাহিনী কোন ভাষায় লেখা? পালি ভাষায়। রবীন্দ্রনাথ বন্দেমাতরম গানটি কবে নিজের সুরে গান? 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। বেদের কোন অংশে জাদুবিদ্যা আছে? অথর্ববেদে। বেদের গদ্যাংশকে কি বলে? ব্রাহ্মণ। বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তাকে? নাট্যকার মন্মথ রায়। দ্য ক্যাপটিভ লেডি কার লেখা? মধুসূদন দত্তের লেখা। বঙ্কিমচন্দ্রের পিতার নাম কি? যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কবে প্রকাশিত হয়? 1878 সালে। কোন বছর বঙ্কিমচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্যে নির্বাচিত হন? 1885 সালে। শ্রীচৈতন্যের পোশাকি নাম কি ছিল? বিশম্বর মিশ্র। শ্রীরামকৃষ্ণের জন্ম কত সালে হয়?
1836 সালে 18ই ফেব্রুয়ারি। বিবেকানন্দ কত সালে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? 1893 সালের 31শে মে। পরবর্তী প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীতে ভোটাধিকার প্রাপ্তবয়স্কদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনীতে। 61তম সংবিধান সংশোধনীতে ভোটাধিকার প্রাপ্তবয়স্কদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এই সংশোধনীটি 1988 সালে পাশ হয় এবং 1989 সালে কার্যকর করা হয়। এটি ভারতের সংবিধানের 61তম সংশোধনী আইন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, E=mc² সমীকরণে ই বলতে কি বোঝায় বা ই কি প্রকাশ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ই = এনার্জি বা শক্তিকে প্রকাশ করে। E=mc² হল আইনস্টাইনের একটি বিখ্যাত সূত্র যা ভর ও শক্তির মধ্যেকার সম্পর্ককে প্রকাশ করে। এই সূত্র অনুসারে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি থাকে তা বস্তুটির ভরের সাথে আলোর গতির এর বর্গ গুণফলের সমান। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? কবে কার্গিল যুদ্ধ হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1999 সালে। কার্গিল যুদ্ধ 1999 সালে হয়েছিল। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি সশস্ত্র সংঘর্ষ ছিল যা মে থেকে জুলাই 1999 পর্যন্ত চলেছিল। এই যুদ্ধটি কার্গিল জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলে হয়েছিল। যুদ্ধটি 3রা মে 1999 সালে শুরু হয়েছিল এবং 26শে জুলাই 1999 সালে শেষ হয়েছিল। একে অপারেশন বিজয় হিসেবেও উল্লেখ করা হয়। এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের মাধ্যমে এবং 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পদ্মভূষণ। ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতরত্ন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? পদ্মবিভূষণ। ও ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? এটি হয়ে যাবে পদ্মশ্রী। পরবর্তী প্রশ্ন, নিষেক ছাড়া ফল উৎপাদনকে কি বলা হয়? নিষেক ছাড়া ফল উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পার্থেনোকার্পি বলা হয়। পার্থেনোকার্পি একটি গ্রিক শব্দ যার অর্থ কুমারী ফল। এটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে ঘটতে পারে। কিছু উদ্ভিদে যেমন কলায় এটি স্বাভাবিকভাবেও ঘটে এবং বীজবিহীন ফল তৈরি করে। আবার কিছু ক্ষেত্রে হরমোন প্রয়োগের মাধ্যমেও পার্থেনোকার্পি ঘটানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন, আফ্রো এশিয়ান গেমস সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আফ্রো এশিয়ান গেমস সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদে। আফ্রো এশিয়ান গেমস সর্বপ্রথম 2003 সালে ভারতের হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চুম্বক তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? চুম্বক তৈরিতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অ্যালনিকো ব্যবহার করা হয়। চুম্বক তৈরিতে সাধারণত অ্যালনিকো সংকর ধাতু ব্যবহার করা হয়। এই সংকর ধাতুটিতে লোহা, অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্ট থাকে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি স্থানীয় বায়ুর উদাহরণ? নিম্নলিখিত কোনটি একটি স্থানীয় বায়ু? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লু একটি স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু হলো সেই বায়ু যা একটি নির্দিষ্ট অঞ্চলে সাধারণত একটি ছোট এলাকা জুড়ে দিনের বা বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। উদাহরণস্বরূপ লু, চিনুক, ফোহন, মিস্ট্রাল ইত্যাদি হচ্ছে স্থানীয় বায়ু। পরবর্তী প্রশ্ন, খড়গপুর আইআইটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খড়গপুর আইআইটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। খড়গপুর আইআইটি ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা 1951 সালে প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম আইআইটি এবং এটিকে সমস্ত আইআইটির পিতা হিসেবেও ধরা হয়। এই প্রতিষ্ঠানটি পশ্চিমবঙ্গে খড়গপুর শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোনটিকে কৃষকের প্রকৃত বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, কেঁচোকে কৃষকের প্রকৃত বন্ধু বা প্রাকৃতিক লাঙল বলা হয়। পরবর্তী প্রশ্ন, ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তিনি 2002 থেকে
2007 সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এপিজে আব্দুল কালামের শ্রেষ্ঠ রচনা হলো তার আত্মজীবনী উইংস অফ ফায়ার। এই বইটি শুধু তার জীবনের গল্পই বলো না, বরং এটি সাধারণ পটভূমি থেকে ভারতের রাষ্ট্রপতি পদে উন্নীত হওয়ার অনুপ্রেরণাদায়ী কাহিনীও বর্ণনা করে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র তট বা সি বিচ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মেরিনা বিচ। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হল চেন্নাইয়ের মেরিনা সৈকত। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং প্রায় 12 কিলোমিটার দীর্ঘ। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। মেরিনা সৈকত চেন্নাইয়ের পূর্ব দিকে বঙ্গোপসাগরের পাশে অবস্থিত। এটি মূলত বালুকাময় এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। পরবর্তী প্রশ্ন, কালাজ্বরের ওষুধে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? কালাজ্বরের ওষুধে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইউরিয়া ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকরী থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তা 6 সপ্তাহ কার্যকরী থাকে। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। রাজ্যসভায় নির্বাচিত হওয়া সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 6 বছর। যদিও প্রতি দ্বিতীয় বছরে সদস্যদের 1/3 অবসর গ্রহণ করেন এবং সেখানে নতুন সদস্যরা প্রবেশ করেন, সুতরাং কক্ষটি কখনোই খালি হয় না এবং এটিকে স্থায়ী কক্ষ বলা হয়। রাজ্যসভা হলো একটি স্থায়ী সংস্থা এবং এটি বিলুপ্তির সাপেক্ষে নয়। সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। রাজ্যসভার ক্ষেত্রে 30 বছরের কম বয়সী হওয়া যাবে না এবং লোকসভার ক্ষেত্রে 25 বছরের কম বয়সী হওয়া যাবে না। রাজ্যসভা হলো সংসদের উচ্চকক্ষ। সংবিধানের সর্বোচ্চ 250 জন সদস্যের সদস্যতা স্থির করে। রাজ্যসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগবে? 30 বছর। লোকসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগবে? 25 বছর। বিধানসভার সদস্য হতে ন্যূনতম বয়স কত লাগবে? 25 বছর একজন এমএলএর ক্ষেত্রে। আইন পরিষদের সদস্য হতে ন্যূনতম বয়স লাগবে 30 বছর। পরবর্তী প্রশ্ন, বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দৌলত খান। বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন পাঞ্জাবের প্রভাবশালী অভিজাত ব্যক্তি দৌলত খান লোদি এবং দিল্লির সুলতান ইব্রাহিম লোদির চাচা আলম খান। পরবর্তী প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদী সৃষ্টি করেছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রূপনারায়ণ নদীর সৃষ্টি করেছে। তারপর দেখো বিভিন্ন নদ নদী এবং তাদের মিলিত স্থানের নাম বা মিলিত জায়গার নাম কি রয়েছে। অলকানন্দা ও ধলিগঙ্গা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটির নাম বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও নন্দাকিনী নন্দপ্রয়াগ। অলকানন্দা ও সরস্বতীর মিলনস্থলকে বলা হয় কেশবপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডারের সংযোগস্থলকে বলা হয় কর্ণপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনীর সংযোগস্থলকে বলা হয় রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথীর সংযোগস্থলকে বলা হয় দেবপ্রয়াগ। ভাগীরথী ও ন্যাসগঙ্গার সংযোগস্থলকে বলা হয় ইন্দ্রপ্রয়াগ। শ্যামগঙ্গা ও ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় শ্যামপ্রয়াগ। নীলগঙ্গা ও ভাগীরথীর সংযোগস্থলকে গুপ্তপ্রয়াগ। গঙ্গা যমুনা সরস্বতীর সংযোগস্থলকে বলা হয় প্রয়াগরাজ। গঙ্গা ও যমুনার সংযোগস্থলকে এলাহাবাদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোন সময় থেকে শকাব্দ প্রচলিত হয়? কোন সময় থেকে শকাব্দ প্রচলিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ প্রচলিত হয়। কনিষ্কের দুটি রাজধানী ছিল পুরুষপুর এবং মথুরা। কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক এবং তিনি এই দুটি শহরকে তার সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলেছিলেন। পুরুষপুর এটি ছিল কনিষ্কের প্রধান রাজধানী এবং গান্ধার অঞ্চলের কেন্দ্রবিন্দু ছিল। মথুরা ছিল কনিষ্কের দ্বিতীয় রাজধানী এবং এটি শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বা অপরিচিত গ্যাস বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বা অপরিচিত গ্যাস বলা হয়। জেনন গ্যাস স্ট্রেঞ্জার গ্যাস নামেও পরিচিত। এটিকে স্ট্রেঞ্জার গ্যাসও বলা হয় কারণ গ্রিক ভাষায় জেনন শব্দের অর্থ হল স্ট্রেঞ্জ। 1898 সালে উইলিয়াম রামসে এবং মরিস ট্রেভার্স এই গ্যাস আবিষ্কার করেছিলেন। এটি বাতাসের চেয়ে 4.5 গুণ বেশি ভারী হয়। জেনন হলো একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস।
এটি বিকিরণ শনাক্তকরণের জন্য যন্ত্রগুলিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? কে কাবুলিওয়ালা নামক ছোট গল্পটি রচনা করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট গল্প কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। এটি 1892 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন জেলায় নীল বিদ্রোহের সূচনা হয়েছিল? কোন জেলায় নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নদিয়া জেলায়। নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল নদিয়া জেলায়। বিশেষ করে কৃষ্ণনগরের গোবিন্দপুর এবং চানুগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে এই বিদ্রোহ শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন কোন বর্ণের আলো উদ্ভিদ তীব্রভাবে শোষণ করে? কোন কোন বর্ণের আলো উদ্ভিদ তীব্রভাবে শোষণ করতে পারে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নীল ও লাল বর্ণের আলো উদ্ভিদ তীব্রভাবে শোষণ করে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়? কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মঙ্গল গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়। রাতের আকাশে মঙ্গল গ্রহকে লালচে দেখায় এর কারণ হল মঙ্গলের পৃষ্ঠে থাকা লোহার অক্সাইড, যা সূর্যের আলো প্রতিফলিত করে এবং গ্রহটিকে একটি স্বতন্ত্র লালচে আভা দেয়। একে লাল গ্রহ নামেও ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধ ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামে খ্যাত? কোন যুদ্ধ ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সিপাহী বিদ্রোহ। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে ধরা হয়। একে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামেও অভিহিত করা হয়। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের প্রথম বড় আকারের বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? ভারতের কোন সংস্থা জাতীয় আয় পরিমাপ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে।